তৈ 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 আমার প্রক্লেমেশন কই। আজকে সারাদিন, আজকে বলতে মানে যখন ভিডিওটি করছি তখন 15 জানুয়ারি, সারাদিন গভীর আগ্রহে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলাম যে জুলাইয়ের আন্দোলনের প্রক্লেমেশনটা ডিক্লেয়ার করা হবে। কারণ আমরা জানি 31শে ডিসেম্বর আমাদের সমন্বয়করা খুব জোর গলায় বলেছিলেন নাও ওর নেভার, এক্ষুনি করতে হবে, নাহলে আর কখনোই হবে না। পীর সাহেবদের কথা লেগে যায় আমরা শুনেছিলাম, আল্লাহর অলিদের কথা লেগে যায় শুনেছিলাম, এখন দেখতেছি সমন্বয়কদের কথা লেগে গিয়েছে। নাও ওর নেভারে ওই দিন হয় নাই, আর হইলই না। সেদিন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরই বড় ভাইরা যারা ভেতরে আছেন, মানে একই টিমের একদল বাইরে আছেন, একদল ভেতরে আছেন, ভেতরের ভাইরা বুঝিয়েছিলেন যে সরকার এই দায়িত্ব নিলে সরকার তোমাদের প্রক্লেমেশন লিখে দিয়ে দিবে। অন্যান্য স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলে তারা এটা করবেন। বাস্তবতা হচ্ছে এরপরে আর এটা আগায় নাই, এটা কোনো চেষ্টা হয় না, এটা কোনো পাত্তাও দেয় নাই, কিছুই করে নাই। বাইরে থাকা সমন্বয়করা এটাকে একটা জনগুরুত্বপূর্ণ কাহিনী বানাতে চেয়েছিলেন এবং সেটা বানাতে গিয়ে তারা প্রক্লেমেশনের পক্ষে জনমত করার জন্য অনেক লিফলেট বিলি করেছেন, বিভিন্ন জায়গায় তারা জনসংযোগ করেছেন। এবং আমার ধারণা যে লোকজন এখন ভাই এত দাম দিয়ে চাল কিনে খাচ্ছে, ভ্যাট নিয়ে টেনশনে আছে, তার কাছে আসলে প্রক্লেমেশন কি জিনিস এটা বোঝারই তার কোনো হেডেক নাই। আমি যদি বলি ওটা বদার না, কারণ ডাইরেক্ট আন্দোলন ছিল ভাই, শেখ হাসিনা সরকারের নামও এটাই মাস পিপুল ওইভাবে গেছে যে কারণ কি এত ছাত্র মেরে ফেলতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে গেছে। এখন আপনি এটা শেষ করার পরে বলতেছেন যে ভাই কি কারণে এই আন্দোলন করেছিলাম সেটা এখন লিখে দেব। মানে আন্দোলন শেষ, ক্ষমতার পরিবর্তন শেষ, চেয়ারে মানুষ বদল হয়েছে, আপনারা বসেছেন, বসে আপনাদের মতো করে সরকার চালাচ্ছেন। কি কারণে করছেন এটা তো পাবলিক দেখতেই পাচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছে। তাহলে কি কারণে এইটা করা? এর মাধ্যমে একটা জিনিস খুব সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেল, এই যে প্রক্লেমেশনকে যে পাত্তা দিল না, এইটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়কদের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক। আমি দেখলাম 2-3 দিন আগে কি যেন নাম, হাসনাত আবদুল্লাহ শহীদ মিনারে একটা বক্তৃতা দিচ্ছেন। সেই বক্তৃতায় তিনি বলেছেন যারা ফেসিবাদের দোষরদের কলম টলম ভেঙে ফেলবেন এবং আরো কি কি যেন বলছেন। লোকজন যা হয়েছে এখানে ইউটিউবার আর টেলিভিশন ক্যামেরাম্যানই বেশি, সাধারণ লোকজন ইভেন সাধারণ ছাত্রছাত্রীরা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় নাই, পাত্তা দিচ্ছে না বলে মনে হচ্ছে। এই সময় এসে প্রক্লেমেশনকে যে পুষলই না, পাত্তাই দিল না সরকার, তাদের সরকার, বাইরের সরকার না কিন্তু। এতেই বোঝা যাচ্ছে যে সরকারের যারা ক্রিমখোর অংশ আছে তারাও মোটামুটি হাত ধুয়ে ফেলেছেন এবং এই হাত ধোয়ায় ক্ষমতার বাইরে যারা আছেন তাদের গুরুত্ব কমে যাবে। এই যে এখন সার্জিস আলম যান আর পুলিশ সেলুট দেয়, কোন প্রটোকলে ওনাকে সেলুট দেয়? উনি তো একটা ছাত্র নেতা, উনি তো রাষ্ট্রে নাই। রাষ্ট্রের ভিতরে যারা আছেন 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আছেন, তাদেরকে সেলুট দিবে, তারা প্রটোকল পান খুব স্বাভাবিকভাবেই। কিন্তু বাইরে যারা আছেন তারা কেন সেলুট পাচ্ছিলেন আমি জানি না। এই সেলুটটা কিন্তু কমে যাবে। এবং পুলিশ এমন একটা বিষাক্ত জিনিস, সিভিল প্রশাসন এমন একটা বিষাক্ত জিনিস, যেই মাত্র তারা সিগন্যাল পাবে যে ভেতর থেকে এদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, তারা কিন্তু গুরুত্ব এমনভাবে কমাবে, সুযোগ পেলে কিন্তু পেটাতে পারে, সুযোগ পেলে মাইট দিয়ে দিবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমার একটা অনুরোধ থাকবে, এই প্রক্লেমেশন আলা যারা আছেন, আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহ বলেছেন নাকি সার্জিস আলম কেউ একজন বলেছেন যে আমাদের প্রতিনিধি যারা ভেতরে আছেন তারা প্রয়োজনে বেরিয়ে আসুন ক্ষমতা থেকে। আপনি কি মনে করেন এই যে 3 উপদেষ্টা ভেতরে আছে তারা বেরিয়ে আসবে আপনার কথায়? আপনার কথা বেরিয়ে আসবে না। সুতরাং বাইরে যারা আছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জানাক জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির এনিওয়ে জাতীয় নাগরিক কমিটির তাদেরকে আমি বলতে চাই, রিয়েলিটি মাইনা নাও, 12টা তোমাদের বেজে যাচ্ছে। এর চেয়ে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, সেই রিকোয়েস্টটা হচ্ছে জোক অ্যাপার্ট, আপনারা এইসব মানে প্রক্লেমেশন, এইটা সংবিধান ছুঁড়ে ফেলায় দিব, মুজিববাদ খামু, আরও কি কি যেন খাইতে চান না, মানে প্রতিটার সময় একটা নেগেটিভ এনার্জি, প্রতিটার সময় একটা গুন্ডামির এনার্জি, কলম ভাঙ্গা ফেলামো, এই কর্মো, এগুলো বাদ দেন। বাদ দিয়ে মূল যে কাজ সার্জিস আলম আপনার, এটা হচ্ছে যে যারা আহত নিহত হয়েছিলেন জুলাই আগস্টে, তাদেরকে নিয়ে যে জুলাই ফাউন্ডেশন হয়েছে, এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন। আমরা জানি, আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি যারা অসুস্থ, যারা আহত হয়েছেন তারা অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, আর্থিক সহযোগিতা পাচ্ছেন না, শহীদদের পরিবারগুলো গুরুত্ব পাচ্ছে না, তাদের অনেকেই আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে না। তারা যদি একটা মামলা করতে চায়, এই মামলাগুলো কেনাবেচা হয়ে যাচ্ছে, তারা জানাই না হয়তো তাদের শহীদদের নিয়ে। দয়া করে খুব সিরিয়াসলি এই কাজটা করুন। সরকার আপনাদের সাথে নাই, সিভিল প্রশাসন আপনাদের সাথে থাকবে না, জনগণ আপনাদের সাথে থাকবে না। আপনারা আজকে যেখানে আছেন, এটা আছেন জুলাই আগস্ট মাসে সাধারণ তরুণ যাদেরকে আপনারা মেটিকুলাসলি ডিজাইন করে রাস্তায় নামিয়েছিলেন,
তাদের আন্তরিক একটা ত্যাগের বিনিময় তাদেরকে সেবা করুন। ওটা যদি করতে পারেন তাহলে জনমনে আপনাদের ইমেজটা ভালো থাকবে। আমরা তখন বুঝবো যে না, এই ছেলেগুলো ভালো কাজ করছে, ভালো কাজ করার চেষ্টা করছে। এবং আপনাদের রাজনীতি যদি আগামী দিনে করতে হয়, রাজনৈতিক পরিচয় যদি বাঁচাতে হয়, এছাড়া আপনাদের কোনো গতি নেই। প্রক্লেমনকে কি প্রক্লেমেশন না কি, যাই হোক, অনেক জটিল শব্দ। ওই ঘোষণাপত্রই বলি, বাংলা বলতে আমার জন্য সুবিধা হয়। ঘোষণাপত্রকে যে মানে এবং ধর্মনিরপেক্ষতা থেকে বাদ দিতে হবে কেন? ওটা বিএনপির, এটা আওয়ামী লীগের, এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা, আমি জানি না। আমি এগুলো হয়তো আপনারা বলবেন যে আমি কুতর্ক করছি, করতে পারি। আমি তো একজন নাগরিক এখানকার না, আমার মনে চিন্তাটা আমি প্রকাশ করলাম। সেই চিন্তাটা নিয়ে এক একজনের এক এক রকম চিন্তা থাকবে। আপনারা চিন্তা করুন কতগুলো জিনিস আমার ভালো লেগেছে। যেমন তারা বলেছে যে সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে গণভোট করতে হবে, এ ধরনের একটা সুপারিশ আসছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুরও সুপারিশ করেছে, এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট থাকলে যেটা ভারতে আছে, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হলে হয় কি, চেক এন্ড ব্যালেন্স থাকে। এবং উচ্চ কক্ষ যেটা করেছে তারা, নিম্ন কক্ষে বলেছে 400 জন মেম্বার থাকবে, 300 জন একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবে, এবং 100 জন নারী সারা দেশের সব জেলা থেকে 100টা আলাদা আলাদা নির্বাচনী এলাকা হবে, যেখানে কেবল নারীরাই প্রার্থী হবে, অন্য কোনো প্রার্থী থাকতে পারবে না। সেই প্রার্থীরা ইলেকশনের মাধ্যমে হবে। এটা ভালো, আমার কাছে একদম এটা প্রত্যক্ষ নির্বাচন মনে হয়েছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু একটা জায়গায় যে আমার কাছে মনে হচ্ছে এটা প্রয়োজনীয় ছিল না, সেটা হলো রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষের, মানে এই যে পার্লামেন্ট, যেটা মোট আসনে ন্যূনতম 10% আসনে তরুণীদের মধ্যে থেকে মনোনীত করবে। এটা আমার কাছে মানে মনে হয়েছে এটা জোর করে চাপিয়ে দেওয়া, অথবা ছাত্রদেরকে খুশি করার জন্য করা হয়েছে কিনা আমি জানি না। এটা অর্থহীন। তরুণীকে বয়সিত রাখা হয়েছে যে 21 বছর হলেই কেউ নির্বাচন করতে পারবে, যে করতে চাইবে সে করবে, সমস্যাটা কি? এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না। কিন্তু আরেকটা জিনিস, যে জিনিসটা নাকি খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটা হলো যে এই আমাদের যে 70 অনুচ্ছেদ আছে, যেটাতে যে কোনো দল যদি একটা সিদ্ধান্ত নেয়, তার বিপক্ষে তার দলের কোনো সংসদ সদস্য যদি ভোট দেয়, তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা তো একদম ভয়ঙ্কর একটা দাসত্বমূলক একটা ছিল বলে আমি মনে করি। সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে, সকল সময় যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে। এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। উচ্চকক্ষ সম্পর্কে বলা হয়েছে, এটা ডিটেলে পরে আলোচনা করা যাবে। উচ্চকক্ষে কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছিল যে কত % ভোট তারা পাবে, সেটা ওখানে কিন্তু উচ্চকক্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি 1% ভোট পায়, তারাই উচ্চকক্ষে তাদের মানে মেম্বারের জন্য মনোনয়নের জন্য মনোনীত করতে পারবে। তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাস হবে। এটা ডিটেল পরে আলোচনা করা যাবে। বাট উচ্চকক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি, এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে এখানে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা, এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু এক ধরনের প্রতিনিধিত্ব আলটিমেটলি থাকছে। রাষ্ট্রপতি নিয়োগে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি করা হয়েছে, সেখানেও আগে যেমন প্রধানমন্ত্রী ইচ্ছাতে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো, এখন আর তা হবে না। এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা, এটা আমার কাছে পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রীর পদটা নিয়ে বলা হয়েছে যে মাত্র তারা 2 বার থাকতে পারবে। এটা পরপর 2 বার হতে পারে, মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে, কিন্তু 2 বারের বেশি না। এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা কথা বলা হয়েছে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না, এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না। মানে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া, ক্ষমতাটাকে এক কেন্দ্রে না রাখার যে প্রস্তাবগুলো এসেছে, এটাও আমার কাছে পছন্দ হয়েছে। তারপর অন্তর্বর্তী সরকার এসেছে। নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে, এবং সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে। সেই ফরম্যাটগুলো ডিটেল আরও আসছে, এগুলো নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে। সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর চেয়ে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না। প্রস্তাবগুলি ভালো, একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে, বাকিগুলি নিয়ে খুব একটা অন্যান্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না। তা আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছুই পেতে যাচ্ছি। আমি এজন্য এই কমিটির সকলকে, বিশেষ করে অধ্যাপক আলী রিয়াজকে আমি ধন্যবাদ জানাতে চাই। আলী রিয়াজ ব্যক্তিগতভাবে আমার শিক্ষক, ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন। ওনার ব্যাপারে আমার শুরুর থেকে অনেক আপত্তি ছিল। স্যারকে বলবো, স্যার আমি যেটা বলেছি আমি আমার উপলব্ধি থেকে বলেছি, কিন্তু এখন যেটা পেয়েছি, আপনি যেটা দিয়েছেন, আপনাকে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কী করবেন। আমি চাইব এটা নিয়ে অহেতুক বিতর্ক না বাড়িয়ে
আমরা একটা ভালো সংবিধান পেতে যাচ্ছি, যে জিনিসটা ভালো সংবিধান পাওয়াটা, এটাকে আপনারা সবাই মেনে নেবেন এবং এখান থেকে যেগুলো পরিবর্তন হওয়া দরকার হবে আপনারা আপনাদের প্রস্তাবগুলি দিবেন। আমার ধারণা সরকারও সেগুলো গ্রহণ করবে, করে আমরা সব মিলিয়ে একটা পজিটিভ দেশের জন্য হবে এমন একটা সংবিধান হয়তো পেতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামীকাল আবার নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলব।